মালিগাঁও বিস্ফোরণ মামলায় 7 জন অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেল। 3 মাস আগে যে এনআইএ বলেছিল তাদের মৃত্যুদণ্ড চেয়েছিল, তারা নাকি উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেনি। বিচারক বললেন ভিকটিম পরিবার আজ হতাশ, কিন্তু তারা হাল ছাড়ছেন না। তারা বলছেন তারা ভারতের শীর্ষ আদালতে আবার যাবেন। পাথফাইন্ডারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনেছেন মালেগাঁও বিস্ফোরণের রায় বেরিয়েছে। রায় বেরোলো 17 বছর পর। যাদের ঘরে মানুষজন নিহত হয়েছিল, যাদের ঘরে শত শত মানুষ যারা আহত হয়েছিল, তাদের পরিবারের লোকজন দীর্ঘ 17 বছর ধরে অপেক্ষা করছিলেন যে তারা ইনসাফ পাবেন, সুবিচার পাবেন। কিন্তু সেটাই হলো, বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। রায় তাই হলো। রায়কে পক্ষপাতিত্বমূলক বলে সেই পরিবারের থেকে যেমন বলা হচ্ছে, তেমনি প্রাক্তন সরকারি আইনজীবী রোহিনী সালিয়ান বলছেন উনি যখন তদন্তের সময় ছিলেন সরকারি আইনজীবী, তিনি যেসব তথ্য দিয়েছিলেন সেগুলো সব তথ্যকে পাচার করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রোহিনী সালিয়ান বলছেন যে রাজনৈতিক দলে ভীষণ চাপ ছিল, আর যার নিট রেজাল্ট হচ্ছে বেকসুর খালাস হয়ে গেলেন অভিযুক্তরা। অভিযুক্ত যারা ছিলেন 7 জন, তারা হচ্ছেন বিজেপি RSS এর একদম কাছের লোক। প্রজ্ঞা সিং ঠাকুর তো পরবর্তীকালে MP হয়েছিলেন। তারপর আর বাকি যারা 6 জন ছিলেন তারা হলেন মেজর কর্নেল রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকার, সমীর কুলকার্নি, সুধাকর চতুর্বেদী, সুধাকর দ্বিবেদী। এরা সব যেদিন বিস্ফোরণ হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সেদিন রমজানের নামাজ পড়ে রাতের বেলায় বাড়ি ফিরছিলেন। ওই সময় দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে একটি মোটর বাইকে বিস্ফোরণ ঘটিয়ে এই কাণ্ডটি ঘটানো হয়েছিল। সেই ঘটনার পরে তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ATS-কে। সে সময় ATS-এর দায়িত্বে ছিলেন হেমন্ত কারকারে। আপনারা জানেন হেমন্ত কারকারে নিরপেক্ষভাবে এমন তদন্ত চালাচ্ছিলেন যে তিনি গেরুয়া সন্ত্রাসের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছিলেন। আর সেই সময় একটি ঘটনা ঘটে। ঘটনাটা ছিল 26/11 ঘটনা, তাজ হোটেলে হামলা। তাজ হোটেলে হামলার পর আততায়ীর গুলিতে তিনি নিহত হয়ে যান। তারপরে না গোটা মামলাটা একটা অসহায় অবস্থায় পড়ে যায়। মহারাষ্ট্রের ক্ষমতায় ছিল কংগ্রেস। তারা তদন্ত ভার তখন NIA-র হাতে দিয়ে যায়। সালটা তখন ছিল 2011। NIA তদন্ত চালাচ্ছিল 2011 থেকে 2014 পর্যন্ত। তদন্ত কার্য সঠিক রুটে চলছিল। তারপর 2014-তে বিজেপি ক্ষমতায় এসে গেল। বিজেপি ক্ষমতায় আসার পরে মামলা তার রুট থেকে ডিরেক্ট হয়ে গেল। শুধু তাই নয়, আমরা দেখছি 2025-এর এই বছরই এপ্রিল মাসে NIA বলেছিল যে আমরা 7 জন অপরাধীর মৃত্যুদণ্ড চাই। তারপর কি হয়ে গেল? এপ্রিলের পরে জুলাই, মে, জুন, জুলাই, এই 3 মাসের মাথায় সব কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। সবাইকে বেকসুর খালাস করে দেওয়া হলো। যদিও আগে থেকে এদেরকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মামলাটা চলছিল। বেকসুর খালাস হওয়ার পরে অমিত শাহ বলেছেন হিন্দু কখনো সন্ত্রাসী হতে পারে না, এটা হিন্দুত্ববাদের জয়। প্রজ্ঞা সিং ঠাকুর একই কথা বলেছেন। তার মানে তিনি বলতে চাইছেন যে সন্ত্রাসী কাজ শুধু মুসলমানরাই করে। কিন্তু সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে সমঝোতা এক্সপ্রেসে যারা বিস্ফোরণ ঘটিয়েছিল, গুজরাটে যারা দাঙ্গা লাগিয়েছিল, লাভ জাহাদের নামে যারা সন্ত্রাসী কাজ করছে, এই আদালতের যিনি বিচারপতি রায় যিনি দিয়েছেন, তিনি রায় দেওয়ার সময় কথাও বলেছেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। তারপরেও যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন যে হিন্দু কখনো সন্ত্রাসী হয় না। সম্মানিত বন্ধুগণ, নিরপেক্ষভাবে আপনারা বিচার করুন। এই রায়ের পরে হতাশার গভীর আধারে নিমজ্জিত হয়েছে যারা ভিকটিম পরিবার ছিল। তারা বলছে যে আমরা 17 বছর ধরে আমরা কেউ আমাদের ছেলেকে, কেউ আমাদের কন্যাদেরকে হারিয়েছি। বিভিন্ন পরিবারের শতাধিক মানুষ ওরা আহত হয়েছে। তারা কেউ কেউ সারা জীবনের মতো পঙ্গু হয়েছে। তার একটা ইনসাফ চেয়েছিল, তারা একটা সুবিচার চেয়েছিল, কিন্তু সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে।
আরও বেশি হতাশ হয়েছে। এই বিচার 17 বছর ধরে তিনি চালাচ্ছিলেন যে আইনজীবী নিশাত আহমেদ, 17 বছর ধরেই মামলা চালাতে চালাতে উনি আজ 71 বছর বয়সে পড়েছেন। রায় যখন বেরোলো, অপরাধীদের দেখে যখন ছেড়ে দেওয়া হলো, তখন তার চোখ থেকে অশ্রুর ধারা নামতে শুরু করলো। সম্মানিত বন্ধুগণ, আজ বিচার নামে প্রহসন হয়েছে। ভারত একটা গণতান্ত্রিক দেশ, এখানকার বিচার ব্যবস্থার একটা সুনাম ছিল। সেই সুনামকে এখানে ধূলিসাৎ করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজ করা হয়েছে। তারা বলেছেন যে আমরা এখানে ছেড়ে দেব না, শীর্ষ আদালতে আমরা যাব এই মামলা নিয়ে। শীর্ষ আদালতে মামলার শুনানি হবে। শুনানি হওয়ার পরে রায় কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি শেষ পর্যন্ত কি হয়, ইনসাফ এই ভিকটিম পরিবার পায় কিনা। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সম্মানিত বন্ধু, আমার এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো ইউটিউবে নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।